শুভ সকাল বন্ধুরা, প্রিয়া ব্লগের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে আমরাও আজকে অনেকটা ভালো আছি। তো আজকে সকালটা হয়েছে একটু শীত শীত পড়ে গেছে, এ পর্যন্ত কিন্তু চাদর গায়ে দেওয়ার মতো শীত ছিল না। তো সকালে বাইরে আসতেই দেখি কুয়াশা, তারপরে প্রচুর পরিমাণে শীত। তো সেই কারণে চাদরটা গায়ে দিয়েই আসলাম। আর উঠোনের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে, কারণ উঠোনে চলে এসেছে ধান। এবার যাদের ধান এসছে তারা ঠিকঠাক মতো লেপা পোছা না দিলে উঠানটা এরকম খুব খারাপ হয়ে যায়। তো আমার যেহেতু এখন আর লাগে না, সেই কারণে আমিও দিচ্ছি না, আর কেউ দিচ্ছেও না, সেজন্য উঠানের অবস্থা ভীষণ খারাপ। তারপরে ভাবছি উঠানটা একটু লেপা পোছা দিতে হবে, না হলে তো থাকা যাবে না, কারণ উঠানের জন্য আবার ঘরে ধুলাবালি হবে। সেই কারণে রীতিমতো সকালবেলা উঠে ঘরের কাজকর্ম কিছু করিনি, সোজা চলে আসলাম নিচের দিকে। আর গরুর ঘরটা পরিষ্কার করে দিয়ে আসলাম, কারণ গরুগুলো একটু শুতে পারেনি। গরুর হচ্ছে গিয়ে মানে নেদা টেদাগুলো নরম হচ্ছে, আর সেগুলো না পাড়িয়ে মারিয়ে নানাখানা করে ফেলেছিল। সেগুলো পরিষ্কার করে ধুয়ে পাকলে একবারে দিয়ে আসলাম, যাতে গরুগুলো শুতে পারে। রাত্রেবেলা কয়েল ধরানো হয়, বোঝোই তো একসঙ্গে জিনিস কতটা অযত্নে থাকে। যদি নিজের মতো একটা গোয়াল ঘর হতো তাহলে হয়তো মশারি টশারি টাঙিয়ে তোমার একটা দুটো কয়েল ধরালে হয়তো ঠিক হতো, কিন্তু সেরকম ব্যবস্থা নেই। রাত্রেবেলা শুধু কয়েল ধরাই, তারপরেও কাজ হয় না। পুরো অত বড় একটা গোয়ালে যদি একটা কয়েল ধরানো হয়, কোনো কাজ হয় না। তো কি করব, যতদিন না নিজের মতো কিছু করতে পারছি ততদিন আর কিছু করার নেই, কষ্টটা সহ্য করতে হবে। তো দেখো উঠানের লেপা পোছা হয়ে গেছে, সিঁড়ি টিড়ি মোছা কমপ্লিট। এখন আসলাম ঘরে, আর ঘরে এসে আজকে দেখো টেবিলের অবস্থা এত পরিমাণ খারাপ ছিল, আমি ভাবতেই পারছিলাম না যে কোন কাজটা রেখে কোন কাজটা করব। তো আজকে কি করে যে এরকমটা হলো বুঝতেই পারলাম না। প্রত্যেক দিন এরকমটা হয় না, রাত্রেবেলা যখন শুয়ে পড়ি তখন একটু গুছিয়ে রেখে শুই, কিন্তু গতকাল একটা কাজও গোছানো হয়নি, সব অগোছালো ছিল, ওভাবেই ঘুমিয়ে পড়েছিলাম। তো তার শাস্তি তো পেতে হবে, সকালবেলা উঠে সমস্তটা একা হাতে আবার গোছাতে লাগে। রাত হতে হতে এরকম হয়ে যায়, কিন্তু সকালবেলা আবার সব কিছু একটা একটা করে গোছাতে হবে। এটোকাটা যা ছিল টেবিলের উপর সব নিয়ে গেলাম টিউবওয়েলের ওখানে পরিষ্কার করার জন্য। আর টেবিলটা ভাবছে যে একটু পরিষ্কার করব, এখান থেকে কিছু কিছু জিনিস রান্নাঘরের ভিতরে নিয়ে গিয়ে আর কি এই জায়গাটা যাতে একটু ফ্রি থাকে, যেহেতু এখানে বসে খাওয়াও হয়। তো আমার টেবিলে খেতে তেমন একটা ভালো লাগে না, নিচে বসে খেতেই ভালো লাগে। তারপরে সকালের বেলাটা যখন ওরা স্কুলে যায় তখন আর এখানে নিচে পাটি পেরে খাবারটা দেওয়া হয় না, টেবিলের উপরেই খাওয়া হয় সকালকের খাবারটা। আর দুপুরবেলা তো ওরা কেউই থাকে না, আমাকে একা একাই দেখাচ্ছে খিদে লেগে গেছে, কিন্তু আমার খেতে ইচ্ছা করে না, দু একদিন না খেয়েও থাকি। তো ওই যা মানুষ থাকলে কথাবার্তা একটা দুটো খাওয়া হয়, আর কেউ না থাকলে নিজের জন্য আর ভাত বাড়তেও মন চায় না, খেতেও মন চায় না, এরকম অবস্থা হয়। তো দেখো যখন হালকা হালকা শীত পড়ে তখন কিন্তু রাত্রের এনে রাখা বাসি জলটা খুব ভালো লাগে খেতে, কারণ সেই জলটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো আমার তো বেশ লাগে, কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই বলো। আর এখন আমি সেই রাতের জল দিয়েই ওষুধটা খেয়ে নিচ্ছি। এই যে ওষুধ তো হয়ে গেছে এখন জীবনের একটা সঙ্গী বলতে পারো। যে মানুষটা একদিন ওষুধ দেখলে ভয় পেত, ভাবতো যে ওষুধ খাবে না, কিন্তু এখন এমন একটা দিন নেই যে ওষুধ খেতে হয় না। কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছিল যেগুলো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন প্রত্যেক দিনের যে থাইরয়েড ধরা পড়েছে সেটার ওষুধ প্রত্যেক দিন সকালবেলা বাসি পেটে খেতে হচ্ছে। তো ওষুধ টষুধ খেয়ে দেখো এখানে জামা কাপড় বের করতে গেছিলাম, মেয়ে জামা কাপড় চাচ্ছিল শীতের, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, ভাবছি যে ওদের যা শীতের জামা কাপড় আছে, আমি তো ওইরকমভাবে বাইরে টাইরে যাওয়া পড়ে না আমার, তো ওরা যেহেতু যায় তো ওদের জামা কাপড়গুলো বের করে রোদে দেবো, না হলে ধুয়ে দেবো।
কিন্তু আমার মেয়ের আর তর্স হচ্ছে না, ওর এখনই চাই জামাটা, কারণ ও পরবে। ও যখন শীত লাগে তখন একদম এত পরিমাণ শীত লাগে যে ও মনে হয় যে শীতে হয়তো একদম থরথর করে কাঁপছে। তো সেই কারণে ঘর থেকেই বের করে দিলাম দুটো, একটা গেঞ্জি আর একটা লম্বা প্যান্ট, যে যাতে পরে সকালবেলা বেরোতে পারে। আর গানের টিচার বলে গেছেন প্রত্যেক দিন সকালবেলা প্র্যাকটিস করতে, সেই কারণে মেয়েকেও একটু সকাল সকাল ঘুম থেকে তুলতে শুরু করে দিয়েছি। প্রত্যেক দিন ও সকাল সকাল ওঠে না, আগে উঠতো না, আমরাও ডাকতাম না যে সকালে যেহেতু কোনো প্রয়োজন নাই, তো শুধু শুধু বাচ্চাকে উঠিয়ে লাভ নেই। তো এখন যেহেতু ওর টিচার বলেছে উঠতে, সেই কারণে প্রত্যেক দিন সকালবেলায় ওকে ঘুম থেকে তোলা হচ্ছে। আর আজকে ছিল বৃহস্পতিবার, আর আমি বৃহস্পতিবার ব্লগটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে ওই যে বললাম কারেন্টের প্রবলেমের জন্য ভিডিও শেয়ার করতে পারিনি, আর সেগুলোই রয়ে গেছিলো। এবার লেটে লেটে ভিডিওগুলো যাচ্ছে, তো কিছু করার নেই। তারপরেও ভিডিওটা যখন দেওয়া শুরু করেছি তখন তো প্রত্যেক দিনই ভিডিও দিতে হবে বলো, তো সেই কারণে হয়তো একটু লেট হচ্ছে, তোমরা কিছু মনে করো না প্লিজ। এরকমটাই দেখো যদি ভালো লাগে। আর আজকে এত বেলা হয়ে গেছিলো, কাটতে বসে খেয়ালই ছিল না স্কুলের কথা। তো কি হলো আজকে বুঝতে পারলাম না, সব কাজে কিন্তু মোটামুটি করে ফেলেছি, শুধু তরকারি কাটতে বসে যে মোচা কাটতে হয়েছিল সেই কারণে হয়তো দেরিটা হয়ে গেছে। তো আমি আজকে আধা ঘন্টার মধ্যে প্রায় রান্না কমপ্লিট করেছি। কিভাবে যে করেছি আমি নিজেও জানি না। কড়াইতে এত পরিমাণ জাল দিয়েছি যে হয়তো তার জন্যই তাড়াতাড়ি হয়ে গেছে। আমি কখনো এত দ্রুত কাজ করি না, আমার রান্না করতে 1-1.5 ঘন্টা সকালবেলা তো লাগবেই। যেহেতু সকালে স্কুল থাকে সেই কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও 3-4 রকম রান্না করা পসিবল হয় না, তো 1-2 রান্না প্রত্যেক দিনই থাকে। তো আমার রান্না বান্না হয়ে গেছে, সবজি করেছিলাম আর করেছিলাম মোচার ঘন্ট। তো এখন মেয়ে আর বরকে খেতে দেব বলে ভাত বাড়ছে। দেখো ভাতটা প্রচুর পরিমাণে গরম, ওরা যেহেতু টিফিন নেবে সেই কারণে ভাতটা প্লেটে বেড়ে এটা ফ্যানের নিচে দিতে হয়, না হলে এখন তো রাত্রেবেলা শীত পড়ছে কিন্তু দিনের বেলা ঠিকই মোটামুটি একটু গরম গরম পড়ছে। আর ভাতটা পুরো আগুনটা না বেরোলে ভাত যদি টিফিনে দেওয়া যায় দেখা যাচ্ছে একটু ঘেমে টেমে যেতে পারে, সেই কারণে ভাত বেড়ে ওটা ফ্যানের নিচে দিয়ে তারপরে গিয়ে ভাত ওদেরকে টিফিনে ভরে দিলাম। ওরা সবাই চলে গেছে স্কুলে খেয়ে দিয়ে, আমিও খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিলাম। নিয়ে কি মনে হলো যে ঘরটা একটু পরিষ্কার করি, অনেক দিন ঘরদোর পরিষ্কার করা হচ্ছে না, ঠিক আছে। তো সেই মতে টিভি জুড়ে নিয়েছি যাতে কাজ করতে মন লাগে। আসলে আমার যখন মনটা খারাপ লাগে বা কাজ করতে ইচ্ছা করে তখন আমি সবসময় এরকম টিভি জুড়ে নিয়ে কাজ করি বা গান চালিয়ে দিয়ে কাজ করি, তাহলে মনটা ভালো থাকে, অন্যদিকে মন যায় না, কাজ করতে অনেক ভালো লাগে। বাইরের কাজও যখন করি দেখা যাচ্ছে টিভিটা চলছে কি গান চলছে, কাজ করছি, অনেকটাই ভালো লাগে। তো দেখো টিভি টলিটাতে এত পরিমাণ ময়লা পড়েছিল, কি বলবো, এটা ছিল এক পাশটাতে কালো একটা কাপড় দেওয়া ছিল, সেই কারণে ময়লাটা বেশি পড়েছে। তো সেই কাপড়টা ফেলে দিয়ে আজকে আবার একটা নিচে ফোম দিলাম, উপরে একটা খবরের কাগজ দিয়ে ভাবছি এর উপরে টিভিটা রাখবো। আর রেখে টিভি টলিটা এদিকে সরিয়ে আনবো, এক জায়গা থাকতে থাকতে না কীরকম একটা হয়ে যায়, ঠিক আছে। তো জায়গা চেঞ্জ করলে ফ্লোরটাও ভালো থাকে, আবার জিনিসপত্রও ভালো থাকে। আর গ্রামের বাড়ি বোঝোই তো, একই ঘরে থাকা, ধান পান সব থাকে, ইঁদুর বাদরের উপদ্রব তো আছেই, সেজন্য ঘুরিয়ে পেঁচিয়েই থাকতে হয়। আর এখন রাত্রেবেলা দেখো চলে এসেছি রান্না করতে। আসলে আজকে তো নিরামিষ, তো তারপরেও সকালে সবজি হয়েছিল বলে তোমাদের দাদাভাই বললো তাহলে রাত্রেবেলা ডাল করো। তো এখন ডাল আর উচ্ছে ভাজা করব, সেজন্য আমি ডাল ফুটাতে দিয়েছি, কড়াইতেই দিয়েছি আজকে, আর প্রেশার কুকারে ডাল ফোটাতে দিইনি। আর এখানে বসে গেছি। আসলে এই ভিডিওগুলো আমি ভাবি যে এক্সট্রা করে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু না আমার সেই সময়টা হয়ে ওঠে না। আসলে মেন প্রবলেম কি, ভিডিও করার মতো লোক নেই যে আমি কাজ করব কেউ আমাকে ভিডিও করে দেবে, তো আমাকে সব কাজ সামলে তারপরে এগুলো করতে হয়। আর আমার ভিডিও করার মতো কোনো সরঞ্জামও বাড়িতে নেই
যে আমি সেখানে সেট করে কাজগুলো করব। তো এখন আমার জায়ের মেয়ে হচ্ছে আমার ক্যামেরাম্যান হয়েছে পেছনে, ঠিক আছে। আর আমি এখানে জলপাইগুলো কেটে কেটে নিচ্ছি, কেটে কেটে নিয়ে ওগুলো আবার একটু সিদ্ধ করব, তারপরে গিয়ে সরিষা বাটা দিয়ে ওটা রান্না করব। ওটা আর কি খিচুড়ি ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে, সেই কারণে বানাবো। এর আগেও বানিয়েছি, প্রায় প্রত্যেক বছরই বানাই, তবে সব সময় আর শেয়ার করা হয় না, বা আগে তো আর আমি ব্লগিং করিনি যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে যেহেতু বানাচ্ছি ভাবলাম যে তাহলে একটু শেয়ার করি। আর আমি যখন রান্না করতে আসি তখন আমার জায়ের মেয়ে প্রত্যেক দিনই রান্নাঘরে উকি দেয়। তো আজকেও এসে বলছে, কাকি তুমি রান্না করছো, দাও তোমার ভিডিও করে দিই। তো সেজন্য ভিডিও করতে আসলো। আর রান্না বান্না করে দেখো সব ঘরে রেখে এসেছি, যাতে ওদের যদি খিদে লাগে তাহলে ওরা খেয়ে নেবে, আর আমি এগুলো রান্না করে তারপরে ঘরের ভিতরে যাব। বোঝোই তো, চাটনি হোক আচার হোক যাই হোক করতে গেলে বেশ খানিকটা সময় লাগে। আর আমি সরিষা বাটছি, দেখো এটা হচ্ছে কালো সরিষা, একটু লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি। এটা দিলে সরিষাটা তেতো লাগে না। অনেকে বলে হাত ঝাড়ি দিলে তেতো লাগে, এ করলে তেতো লাগে। তোমরা যখন সরিষাটা বাটবে তার ভিতরে 2-4টে মরিচ আর হলুদ লবণ দিবে। আমি আশা করব যে সেটা কখনো তেতো হবে না, যতই এটা তেলে দিয়ে জাল দাও বা ঝোলে দিয়ে জাল দাও, তেতো হবে না। তো জলপাইগুলো আমার লবণ হলুদ দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলের দরকার ছিল অনেক, কিন্তু আসলে সরিষার তেলটা আমার ফুরিয়ে গেছে, সেই কারণে অল্প একটু তেল দিলাম। পরে আমি ওই আচারের ভিতরে তেল অন্য সময় যখন আবার আমাদের সরিষা ভাঙানো হবে তখন আমি ওটাতে তেল আরও অ্যাড করব, কারণ এটা হচ্ছে তেলেরই আচার, ঠিক আছে। যেহেতু জলপাইয়ের সিজন শেষ হয়ে যাচ্ছে আর জলপাইগুলো নরম হয়ে যাবে, সেই কারণেই আমি আজকে বানাতে আসলাম জলপাইয়ের সরিষা বাটা দিয়ে আর কি আচারটা। তো তেলের ভিতরে একটু দিয়েছি কি পাঁচফোড়ন দিয়েছি, আর গরম মশলা দিয়েছি গোটা গোটা, কোনো কিচ্ছু আমি কিন্তু এখনও গুঁড়া মশলা দিইনি। তো এর ভিতরে লবণ হলুদ পরিমাণ মতো দেব। লবণটা একটু বেশি দিতে লাগে, কারণ জলপাইটা না প্রচুর পরিমাণে টক হয়। তো সেটাকে একটু করতে গেলে একটু লবণের পরিমাণটা বেশি দিতে হয়। তো লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করব আর কি। তারপর এর ভিতরে আমি ওই সরিষা যে বেটে রেখেছি সেটা দিয়ে দেবো, ঠিক আছে। ওটা দিয়ে একটু চিনি দিব, তারপরে আস্তে আস্তে করে জাল দেব। আর এটা মানে ভাজতে ভাজতে আর কি রান্নাটা হয়ে যাবে। তারপরে তেল দিয়ে বয়েমে ভরে রাখলে একবারে কমপ্লিট হবে, ঠিক আছে। তো আচার তো বানালেই হয় না, এর লম্বা একটা প্রসেস লাগে, তো যার জন্য অনেক সময়ও লাগে, কিন্তু আমার হাতে অত সময় নেই। তো আমার সিম্পল মানুষ, সিম্পল জীবনযাপন করি, আর সমস্ত কিছু এরকম সিম্পলভাবে করার চেষ্টা করি। আর জলপাইয়ের আচারগুলো আমার মেয়ের এত ভালো লাগে যে কি বলবো, শুধু বয়েমে বানিয়ে রাখার দরকার আর ও নিজে নিজেই নিয়ে খেয়ে ফেলবে। আসলে কে খাবে বলো, আমি আর তোমাদের দাদা ভাই, এই তো আমরা দুজন মানুষ, তার মধ্যে ওই একটা বাচ্চা, তো ও ছাড়া আমাদের তো আর কেউ নেই খাওয়ার মতো। তো সেজন্যই ওর জন্যই বানানো আর কি। এটা আমার ভীষণ ভালো খায়, যেমন ভাত খেতে চায় না, তারপরে যদি বলা যায় যে একটু আচার দিই খেয়ে নাও, তাহলে ও চুপ করে খেয়ে নেবে, একটু শব্দ হবে না, ঠিক আছে। তো দেখো আমি সরিষা ওর ভিতরে দিয়ে দিয়েছি, আর এখন এই যে অল্প করেই চিনি দিলাম, কারণ এটা এত পরিমাণ টক থাকে যে এইভাবে যদি একটুও চিনি না দিই তাহলে এটা খাওয়াই যাবে না, প্রচুর পরিমাণে টক হয়ে যাবে, ঠিক আছে। এই আচারটা হবে, মানে আচার তো না, জলপাইয়ের তেল বলতে পারো। তো এটা হবে পুরোটা তেল তেল, ঝাল আর মিষ্টিটা খুব কম বাদবে মুখে, শুধু ঝাল আর তেলটা দিয়েই খাওয়া হবে, ঠিক আছে। তো আমার বোন এসছে, বোনকে বললাম তো একটু টেস্ট করে দেখ লবণ ঝাল ঠিক আছে কিনা। তো আমি এখনও এতে কোনো গুঁড়া মশলা অ্যাড করিনি, পরে যখন নামাবো তখন গুঁড়া মশলাগুলো দেব নামানোর আগে আর কি। তো যাই হোক, আমার জায়ের মেয়ের জন্য আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি।
তাছাড়া ও না থাকলে আমি শেয়ার করতে পারতাম না, কারণ এক হাতে রান্না করা আর এক হাতে ভিডিও করা খুব কিন্তু কঠিন ব্যাপার। আর আচারটা দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আগে যে 2টা আচার বানিয়েছি সেটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল দেখতে, খেতেও মারাত্মক হয়েছিল। আর এই আচারটাও পরে খেতে খুব সুন্দর হয়েছিল, সত্যি কথা বলতে। তো আমার আচার রান্না প্রায় হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই ভিনেগার এনেছিল, যেহেতু এগুলো তেলের আচার আর বাইরে রেখেই বেশিরভাগ খাওয়া হবে, সেই কারণে ভিনেগার দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো। আসলে চামচে করে দিলে ভালো হয়, কিন্তু আমি আর চামচে করে দিলাম না, এমনিতেই ঢেলে দিলাম নিজের আন্দাজ মতো আর কি। তো এটা দিলে কি হবে, আচারটাতে ছত্রাক লাগবে না বা নষ্ট হবে না, মাঝে মাঝে একটু রোদে দিলেই চলবে। আর যারা ফ্রিজে রেখে খাবে তাদের আর রোদে দেওয়ারও তো চিন্তা ভাবনা থাকবে না, এমনিতেই তারা সারা বছর আচারটা খেতে পারবে, ঠিক আছে। তো আমি ফ্রিজে রাখবো, বাইরে রাখবো না, কারণ যেহেতু ফ্রিজ আছে সেহেতু বাইরে রেখে তো নষ্ট করার কোনো দরকার হয় না। তারপরে ভিনেগারটা দিলাম, এটা দিলেও কিন্তু একটা টেস্ট হয়। তো যাই হোক, আচারটা আমার হয়ে গেছে। এখন আমি আচারটা নিয়ে ঘরে চলে যাচ্ছি, কারণ এখানে আর থাকবো না। ওদিকে আমার ওষুধের টাইম হয়ে যাচ্ছে, রাত 9টার দিকে আমার ওষুধ আছে। তো সব কিছু নিয়ে ঘরে চলে আসলাম, আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট করব। তারপরে যে রান্নাঘর ছাড়ালাম, অত জিনিসপত্র ছাড়িয়ে রেখেছি, ওগুলো কিন্তু গোছাতে হবে। কারণ এখন যদি ওগুলো গুছিয়ে না রাখি তাহলে এত পরিমাণ খারাপ অবস্থা হবে সকালবেলা উঠে যে আমি নিঃশ্বাস নিতে পারবো না, ঠিক আছে। দম বন্ধ লাগবে, কারণ ছড়ানো ছিটানো জিনিস দেখলে না আমার এমনিতেই মাথা গরম হয় বেশি। দেখো কত পরিমাণ ছড়ানো ছিটানো আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাই, আমার মেয়ে, ওরা সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর এখন বাজে রাত 10:30। আমাদের বাড়ির চারপাশে আর কি সবাই ঘুম। আর আমি এই সময় রান্নাঘরে এসে আমার রান্নাঘরের টুকিটাকি যা ছড়ানো ছিটানো ছিল সব আস্তে আস্তে করে গোছাচ্ছি, কারণ এগুলো ফেলে রাখলে সকালবেলা উঠে আমার মাথা নষ্ট হবে, এটা 100% সত্যি কথা। তো যেগুলো ধোয়ার ছিল সেগুলোও নিয়ে গেলাম ঘরের ভিতরে, আর যেগুলো ধোয়ার না, যেগুলো রান্নাঘরে রাখা যাবে সেগুলো রান্নাঘরে ভালো করে গুছিয়ে রেখে যাব, ঠিক আছে। আর মানে ফেলে দেওয়া যে জিনিসগুলো সেগুলো আমি ফেলে দেবো, একবারে ফেলে দিয়ে একবারে ঝাড়ু টাড়ু দিয়ে মুছবো না, কারণ সকালবেলা না মুছতেই লাগে, না মুছে রান্নাঘরে তো রান্না করা যায় না। বলো, মাটির রান্নাঘর হলে মানুষ লেপে পুছে রান্না করতে আসে, আর যাদের পাকা রান্নাঘর আছে তারা একটু মুছে টুছেই তো রান্না করবে, বলো। তো সেই কারণে মুছে টুছে আর আসলাম না। এদিকে ঘরে যেসব থালাবাটি হয়েছিল সব থালাবাটি নিয়ে বসে গেছি সব কিছু ধোয়ার জন্য। এখনকার ধোয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে, কারণ ওরা ঘুমাচ্ছে, খটর খটর শব্দ হলে ওদের আবার রাগ হবে, তারপর আমার কিছু করার ছিল না। এতগুলো জিনিসপত্র আমি এলোমেলো রেখে শুতে পারছিলাম না, ঠিক আছে। তো এখন আমার মতো করে আমি কাজগুলো কমপ্লিট করলাম আর কি। এই যে সারাদিনকে যে খাটুনি গেল, তো তারপর সমস্ত জায়গা যদি ঝকঝকে তকতকে দেখা যায় সবারই মন ভালো হয়ে যায়, ঠিক আছে। তো চলো, আজকে সারাদিন কি করলাম না করলাম সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে দিও। আর যদি তোমাদের নিজের কেউ মনে করো, নিজের দিদি, বোন বা মেয়ে, যে যা আর কি ভাবো, সেটা যদি ভাবো অবশ্যই আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিয়ে আমাকে একটু সাহায্য করো নিজের পায়ে দাঁড়ানোর জন্য। আর কিছু তোমাদের থেকে চাওয়ার নেই, যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি সেই ব্যবস্থাটুকু তোমরা করো। তোমরা ছাড়া এটা করার মতো কিন্তু আর কেউ করতে পারবে না, আমি হাজার চেষ্টা করলেও হবে না। আমি এরকম করেই যাব, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, আমাকে সাহায্য না করো, তাহলে এটা কখনোই হবার নয়। তো চলো, আশা করি তোমাদের ভালোবাসা একদিন অবশ্যই পাবো, তোমাদের মনে অবশ্যই একদিন ঢুকতে পারবো, সেই দিনের অপেক্ষায় রইলাম। তো আজকের মতো আমি ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম। ধোয়া পাখলা দিয়ে রাতের কাজটা করে এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো, আমার আর কোনো খারাপ লাগবে না যে আমার এখানে ওখানে ছড়ানো ছিটানো জিনিস আছে। তো ফাইনালি আমার ধোয়া পাখলা সব হয়ে গেল, এখন সব এখানে উপর দিয়ে দিয়ে রাখবো, রেখে তারপরে চলে যাব হাত মুখ ধুয়ে একবারে ঘুমাতে। তো এখন কিন্তু রাত প্রায় 11টা 11:30 বেজে গেছে, চারপাশে একদম নিস্তেজ। তো চলো বন্ধুরা, সবাইকে গুড নাইট, টাটা, বাই।